আপনি তো স্যার বড় ধরনের একটা পুরস্কারের জন্য নমিনেটেড হয়েছেন। স্যার এই বিষয়ে আপনার একটা সাক্ষাৎকার নিতে চাই স্যার। ও, তা আমার লেখাটা পড়েছেন? না স্যার, আপনার এই লেখাটা পড়া হয়নি স্যার, এর আগের সবগুলো পড়া হয়েছে স্যার আপনার। তা লেখা না পড়ে কি লিখবেন? আগে পড়েন তার। কানবি না, বদমাইশ মেয়ে, তোকে আমি একদিনও রাখবো না। একটা কাজ যদি ঠিক মতো করে, খালি মুখে মুখে কথা সারাক্ষণ। চুপ। এতক্ষণে তোমার আসার সময় হলো? এত বেলা হয়ে গেছে, কখন কাজ সারবা? আল্লাহ ভাবি, ওই বাসায় অনেক কাপড় ধুইছি। আমিও তো কাপড় ভিজিয়েছি। না না, এত কাপড় ধুইতে পারুম না আজকে। আচ্ছা ঠিক আছে, যাও রান্নাঘরে গিয়ে বেসিনটা ভালো করে মেজে দাও আর ঘরগুলো সব মুছে দাও। ঠিক আছে ভাবি। শোনো, ওই মোমেনার মামাকে একটা খবর দাও। আমি মোমেনাকে আর এক মুহূর্ত রাখতে চাই না। তুমি দরকার হলে তোমার টাকায় টিকিট কেটে বাসে তুলে দাও মোমেনার মামাকে। এই, ওর সাথে কি কথা বলছো তুমি? তুমি রান্নাঘরে কাজ করতে হবে না, যাও। কারোর সাথে কথা বলবি না তুই। সালাম আলাইকুম সিরাজ ভাই, আমি কাজী রাজু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। সিরাজ ভাই, পত্রিকার জন্ম সংখ্যায় একটা লেখা চাই। তো পত্রিকার জন্মদিন সংখ্যার লেখা এখন চাচ্ছ? একটু আগে ভাগে প্রস্তুতি নিতে হবে না? আর আপনার প্রতিশ্রুতিটাও আমি আগেই নিতে চাই। তা তোমার লেখা তোমার পত্রিকা থাকছে তো, নাকি তোমার লেখা শুধু প্রকাশকরাই পাবে? সিরাজ ভাই যে কি বলেন না, সিরাজ আহমেদ আর এই কাজী রাজু কি এক হলো নাকি? শোনো, আমার কাছে কিন্তু তোমাকেই বড় লেখক মনে হয়। কি তুমি কাপড় ধোয়াবা নাকি? হ্যাঁ আপা, ওই বুয়ারে একটু দিব, ওই কাপড়গুলো কাচাবো আপা। না না না, বুয়া আজকে কাপড় ধুবে না, ওগুলো রাখো। আর শোনো, একটু রান্নাঘরে চলো তো, মেয়েটা খুব সমস্যা করছে। কি কিছু বলবা? হ্যাঁ আপা, একটু কথা ছিল। কি বলো? মানে বলতেছিলাম যে আমাদের এত বড় সংসার, এই এত বড় সংসার তো একটা ঠিকা বুয়াতে চলে না, আর কাজের মেয়ে তো লাগেই। তো না, বলতেছিলাম যে যদি এই মেয়েটার একটু বুঝাই শুনে রাখা যেত আর কি আপা। আমার তো বুদ্ধি নেই, তোমাদের বুদ্ধি মতো সংসার করতে হবে। পত্রিকার চাকরি করলে ক্রমাগত ভাবনার জায়গাটা সক্রিয় থাকতে পারে না। তুমি চাকরি ছেড়ে দাও। তাহলে তো আমি এই বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরবো। মারা পড়বে না, মারা পড়বে না, একটু সাহস করে দেখো, আমরা আছি না। আপনাদের কথা আসলেই আলাদা। সত্যি কথা বলতে কি জানেন, পাঠকদের কাছে আপনার বই কেনাটা হচ্ছে মানে একটা ফ্যাশনে পরিণত হয়েছে। মুড়ি মুড়কির মতো এটা বিক্রি হচ্ছে। শোনো, মোমেন ভাই কিন্তু আমার লেখা পড়ে না, কিন্তু তোমার লেখার প্রশংসা করে বেড়ায়। এর মানে বোঝো তো? আমার উপর বোধহয় অনেক রেগে আছে মুমিন ভাই। কেন? এই বেশ কিছুদিন আগে একটা লেখা নিয়ে এসেছিল আমার কাছে। কেন ছাপাও নেই? শেষ ভাই, আপনি তো জানেন যে মমিন ভাই কি পরিমাণে সেন্সর মানুষ, আর সব কিছু তো আমার একার ইচ্ছার উপর নির্ভর করে না। রাজু, তুমি একদিন বাসায় আসো, আড্ডা দেওয়া যাবে। আসবো 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 সিরাজ ভাই। সিরাজ ভাই, আমি কালকে অথবা পরশুদিন একটা ছেলেকে পাঠাচ্ছি আপনার ওখানে। এই আপনার সাথে একটু কথাটা তো বলবে, সাক্ষাৎকার নেবে আর কি। ঠিক আছে, তবে একটু জানাশোনা ছেলে পাঠিও। না না, জানাশোনা ছেলে, ওর পড়াশোনা আছে, সমস্যা হবে না। শোনো, ওই কাল পরশু পাঠিও না, দিন 10 পরে পাঠিও। হ্যাঁ। ও সিরাজ ভাই, আমি তো এটা আগামী সংখ্যায় ছাপাতে চেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জি তাহলে আমি আজকে রাখছি। জি জি, সালাম আলাইকুম। কবে যে বাড়ি বানানো শেষ হবে আর শব্দ বন্ধ হবে? এই শব্দের কারণে না ঢাকা শহর ছেড়ে চলে যেতে ইচ্ছা হয়। শোনো, গিজার অন করা হয়েছে, যা গোসল করে নাও, কাপড় চোপড় দিয়ে দিয়েছে। আরে ওঠো, কালকে গোসল করোনি তো। ডলার বলো। শোন, আই ফোন নামা। একটু লাইনে থাকো। হ্যাঁ বলো।
এই কবে আওয়াজ বন্ধ হবে রে? বিল্ডিং এর কাজ শেষ হয়ে গেলে শেষ হয়ে যাবে। গ্যারেজে গেছিলি? হ্যাঁ গেছিলাম তো। কবে গাড়ি দেবে? সামনের সপ্তাহ দিকে দিয়ে দিবে। কত টাকা লাগবে, কি পারপাসে টাকা লাগবে জিজ্ঞেস করেছিলি কিছু? না। ড্রাইভারটা তো একটা চোর। কতদিন থেকে বলছে একটা ভালো ড্রাইভার খুঁজে আন, তাও তো পারিস না। আমি বলি কি একটা নতুন গাড়ি নাও, পুরান গাড়ি তো প্রতি মাসেই খরচ। কি নতুন গাড়ি কিনবো? হাজির কথা। ভাবি 1000 টাকা দিও তো। আই সেদিনে তোকে 1000 টাকা দিলাম। ও তাই নাকি? খরচ হয়ে গেছে। আগামী 1 সপ্তাহ কোনো টাকা পাবি না। কেন? কেন? প্রতিদিন 100 করে তোর 10 দিনের টাকা দেওয়া আছে, যা। এই কর। তুমি না বললে তোমার শরীর খারাপ, কাপড় কাচতে পারবে না? ছোট ভাবি বলছে তো, তাই কয়টা কাপড় ধুয়ে দিতেছি। তুমি ওকে টাকা দিয়েছো না? জি আপা, ওই একটু আমার আর রিজভি কিছু কাপড় ছিল, কাঁচা জরুরি ছিল, কাচতে চাচ্ছিল না বুয়া, এজন্য একটু আপা। তোমরা এই কাজের মানুষগুলোকে নষ্ট করো। কাজের মানুষ কিভাবে চালাতে হয় বোঝো? হ্যালো। হ্যাঁ মোহন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোহন ভাই, আপনি আমাকে ফোন করেছিলেন, কি ব্যাপার মোহন ভাই? হ্যাঁ, তোমাকে যে একটু জরুরি দরকার ছিল আমার। মোহন ভাই কি দরকার একটু বলেন তো। একটু কথা আছে। আমি কি তোমার ওখানে আর না না মোহন ভাই, আপনি না বাসা আসতে চান আসেন, কিন্তু আমার সঙ্গে দেখা করতে আসবেন আপনি বরং বলেন যে আপনি কোথায় থাকবেন, আমি আপনার সঙ্গে দেখা করব। আমি তো এখন ওই সবুজ প্রকাশনীতে আছি। কটার দিকে থাকবেন মোহন ভাই? আমি আছি বিকেল পর্যন্ত আছি, তুমি সবুজ প্রকাশনীতে চলে আসো। কেমন আছে বন্ধু? বসেন বসেন। আপনি ভালো আছেন রবি? আর ভালো থাকা, আপনার ভাগ্নি ভালো থাকতে দিল কই? কেন, কি হয়েছে ভাবি? কি আর হবে, এই বাড়িতে কাজের মানুষ ছাড়া একদিনও চলে? ওকে তো পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিলে তো আমার মহা বিপদ। কেন ভাবি, মোমেনা তো খুব ভালো ছিল। কিসের ভালো? কোনো কথা শোনে না, গোয়ার মুখে মুখে তর্ক করে। ভাবি, মা বাপ মরা মেয়ে তো, ভাবছিলাম আপনি বড় করে ওকে বিয়ে শাদী দিয়ে দিবেন। আমিও তো তাই মনে করছিলাম। আমারই তো বোনের মেয়ে, আমি তো ওর ফেলে দিতে পারবো না। আপনি চিন্তা করেন না, ওর বিয়ের সময় আমি কিছু টাকা পয়সা দিয়ে দেবো, আর তাড়াতাড়ি দেখে শুনে একটা বিয়ে দিয়ে দেন। ওরে যদি আমি নিয়ে যাই তাহলে তো আপনার সমস্যা হবে, আপনার চলবে কি করে? যত তাড়াতাড়ি পারেন আমার জন্য একটা মেয়ে আনবেন। বসেন, আমি আসছি। সব আল্লাহর ইচ্ছা। কোনো কষ্ট পেয়ে থাকলে কাউরে বলিস না, আমি তোর মায়ের মতো। তোকে দোয়া করে দেব না, আল্লাহ তোর ভালো করবে, আল্লাহ তোর অনেক ভালো করবে। চোখ মোচ। মিনু ভাই, এনেন আপনার ভাগ্নি, ভালো মতো নিয়ে যাবেন। আরেকটু বসেন। এই কি করছিলি তুই? হ্যাঁ, আগে এক জায়গায় দিলাম তুই থাকতে পারলি না, এখানে দিলাম তুই থাকতে পারলি না, কি সমস্যা কি তোর? তুই বুঝিস না তোর বাপ নাই মা নাই? আরে এরা কত ভালো মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু আসো।
রসুল ভাই নাই? না, ও তো একটু প্রেসের দিকে গেল। ওহো, আপনি কখন আসছেন? আমি তো আছি, অনেকক্ষণ ধরে আছি। তো মোহন ভাই কী ব্যাপার, হঠাৎ জরুরি তল? না, এমনি তোমার ওই লেখাটা আমি পড়েছি, আচ্ছা আচ্ছা। মোটামুটি ভালোই লেগেছে। তোমার অন্যান্য লেখা পড়া যায় না, এটা তো পড়া যায়। কিন্তু হঠাৎ নিজেকে আঘাত করলে কেন? না, নিজেকে তো আঘাত করিনি, এটা একটা কল্পনা মাত্র। তোমার মধ্যে যোগ্যতা ছিল, কিন্তু সেটা তুমি বুঝতে পারলে না। আমার কষ্টটা এখানেই। আজকাল তো সেই যোগ্যতাও আর দেখি না। ওইসব প্রকাশকদের কাছ থেকে একটু দূরে থাকলে তুমি বুঝতে পারতে কি তোমার করা উচিত, কি উচিত নয়। সিরাজ, তুমি তো জনপ্রিয়তার শীর্ষে উঠে গেছো। কি যে বলেন মোমেন ভাই। মানুষের মনের খোরাক তো ভালোই জোটাচ্ছ, এবার দেশের জন্য কিছু একটা করো। মানুষের মনের খোরাক জোগানোটাও কিন্তু দেশের কাজ। হ্যাঁ বটেই, তা তো বটেই। নাও, এটা একটু পড়ো। ভালো তো মোহন ভাই। হ্যাঁ, আমরা একটা স্টেটমেন্ট দিতে যাচ্ছি, তুমিও আমাদের সাথে থাকবে। এই মুহূর্তে আমি এই স্টেটমেন্টটা দিতে চাচ্ছি না। দেশের বুদ্ধিজীবীরা যদি বর্তমান নিয়ে সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে জনমানুষের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। মোহন ভাই, আমি তো বুদ্ধিজীবী না। এই কথা বলে তুমি তোমার দায়িত্ব এড়াতে চাইছো। আমি শুধুই একজন লেখক। তার মানে তুমি এইসব হত্যাকাণ্ডের পক্ষে? না না, তাহলে তো আমার উপরে অবিচার করা হবে। আমি অবশ্যই এর বিপক্ষে, কিন্তু ঠিক এই মুহূর্তে আমি এই স্টেটমেন্টটা দিতে চাচ্ছি না। কেন? প্রত্যেকেরই তো কাজের কিছু নিজস্ব দায় দায়িত্ব আছে। আমাদের রবীন্দ্রনাথের চেয়ে বেশি কার্ল মার্কসকে বোঝা দরকার। কিন্তু আমরা তো রবীন্দ্রনাথকে নিয়েই সুখী। আমরা রবীন্দ্রনাথকে নিয়েই সুখী, এটা তুমি কি করে নির্ধারণ করছো? কিছু মনে করবেন না মোহন ভাই, আমাদের এখানে চেতনায় বিপ্লব হওয়ার আগেই সমাজের বিপ্লবের চেষ্টা হয়েছে সবসময়। আর শুধুমাত্র বিপ্লবের আচরণ দিয়ে তো বিপ্লব সম্ভব নয়। পুঁজিবাদকে নেহায়তি অমঙ্গল ভাবাটা সমাজতন্ত্রের কাজ নয়। সারা ভারতে যখন স্বদেশীরা প্রাণ দিচ্ছিল, তখন রবীন্দ্রনাথের চেহারাটা বোধহয় তোমার আজকের চেহারার মতোই ছিল। শিল্প বিপ্লব ব্রিটেনের বহু আগেই এদেশের ঘরে ঘরে কুটিরে কুটিরে হয়ে গেছে, সেটা আমরা বুঝতে পারিনি। আমরা স্বাধীনতা পেলাম, কিন্তু গণমুক্তি পেলাম না, সেটাও আমরা বুঝতে পারিনি। আমাদের সবচেয়ে বড় অসুখ কি জানো? এই বুঝতে না পারাটা। ধারণার সংকীর্ণতায় আবদ্ধ মানুষ কিন্তু অন্যকে মুক্তির পথ দেখাতে পারে না। আচ্ছা, যাই হোক, তুমি ন্যায্য মনে না করলে দরকার নেই, ভুলটা আসলে আমারই হয়েছে। আপনি আসলে আমাকে বুঝতে চাচ্ছেন না। আচ্ছা, তুমি যাও যাও যাও। জনপ্রিয়তা মানুষকে অস্বাভাবিক করে তোলে, কথাটা মনে রেখো। এই যে 1000 টাকা আপনার গাড়ি ভাড়া, এই 1000 টাকা আপনি রেখে দেবেন, আর এগুলো ওর জন্য রেখে দেন। ঠিক আছে ভাবি। সোনার রিং আছে, 4 আনা সোনা, সাবধানে রাখিস। যা, ব্যাগটা গুছিয়ে নিয়ে যা, তাড়াতাড়ি আয়, যা। ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আমার শালার একটা মেয়ে আছে, 10-12 বছর বয়স হবে। অভাবের মানুষ তো, বেতন টেতন একটু বাড়াই দিলে আনতে পারবো। আপনি একটু তাড়াতাড়ি দেখেন, আমি বেতন একটু বাড়িয়ে দেব। আপনি বসেন।
অ্যাডভান্স টাকা দিয়ে দিলাম। ভাবি না আগে তাকে দেখেন তো। কিচ্ছু হবে না, আপনি নিয়ে আসেন। আমার একদিনও চলবে না কাজের মানুষ ছাড়া। যত তাড়াতাড়ি পারেন রওনা দিয়ে। ঠিক আছে ভাবি, আপনি চিন্তা করবেন না, আমি যেই চলে আসবো। হ্যাঁ চলে আসেন। ভাবি তাহলে আমি উঠি তাহলে। আচ্ছা আসেন, সাবধানে যাবেন। চল দেখ আমার কথা। আয়। সালাম আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার এত সকালে? ভাবি বাস থেকে নেমেই চলে আসলাম। আচ্ছা আসেন আসেন, ভিতরে আসেন। এই ওখানে বাবা। না না, আরে অসুবিধা কি? বস বস বস, এখানে বস। আরে বস না ওখানে। সালাম আলাইকুম ছোট ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ ভালো। এই তোর নাম কি রে? আসমা। ও, ভালো করে কাজ করতে পারবি তো? হ্যাঁ পারবে ভাবি, পারবে। শিক্ষিত মেয়ে না ভাবি, শিক্ষিত মেয়ে মানে? 8 পাস। ও তাই নাকি? ভালো তো। তোর বয়স কত? 15 বছর। তাহলে তো কয়দিন পরে ওর বাপ মা নিয়ে যাওয়ার বিয়ে দিয়ে দিবে। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আছি না। যে কয়দিন থাকতে চায় থাকুক না, এখানে কোনো সমস্যা নাই। আমার তো আগে একবার বিয়ে হয়েছিল। চুপ, বলছি না বেশি কথা বলবি না। বিয়ে হয়েছিল মানে? আচ্ছা ঠিক আছে থাক, ওসব পরে শোনা যাবে। তুমি ওকে নিয়ে যাও, ঘরটা দেখিয়ে দাও, আর জিনিসপত্র রাখো। যাও। আয় আয় নিকে। ভালো মতো কাজ করতে পারবে তো? জি ভাবি, এটা খুব ভালো। আর তাছাড়া আপনারা নামি দামি মানুষ, আপনাদের এখানে কি আমি কোনো খারাপ মেয়ে দিতে পারি? কারণ আপনার শালার মেয়ে? না, আমার ওই শালার মেয়েটাকে আনতে পারি নাই। যে রসুলপুর আছে না, রসুলপুর থেকে ওই মেয়েটাকে নিয়ে আসছি। খুব ভালো মেয়ে, বাবা নাই, মার ছোট একটা ভাই আছে, অভাবী সংসার। হ্যাঁ এখন ডাকছি। আরে সিরাজ ভাই, কি মনে করে? কেমন আছেন ভাই? এই আপনার ইচ্ছা আছে কোনো রকম। আপনাকে আল্লাহ রেখেছে না? সবই তো তার ইচ্ছা। আপনাকে দেখতে আসলাম। কি মনে করে? আমাদের এখানে তো ছোটখাটো প্রকাশনা সংস্থায় কোনো বোনাফাইড লেখক পা রাখে না। বোনাফাইড লেখক না? আপনাকে একটা গল্প দেব, নতুন লিখেছি, লাভ স্টোরি। আমার সাথে মশকরা করেন নাকি? মস্করা করবো কেন? আমি কি মস্করা করার মতো লোক? এই তো পাণ্ডুলিপি সাথে বসছি। কি যে বলেন, আমরা কি লাভ স্টোরি ছাপাবো? কি ব্যাপার রসুল ভাই, মুখ শুকিয়ে গেল কেন? আমার লেখা ছাপাবেন না? দেখলেন তো, বোনাফাইড আসলে হচ্ছে না আপনারা। আমাদের মতো লেখকদের লেখা ছাপালে আপনাদের জাত যায়। আপনি তো জানেন আমরা একটা নির্দিষ্ট রাজনৈতিক ভাবনার মানুষ। আমিও জানি আপনার লেখা ছাপালে আমাদেরও কোনো লাভ নেই, আপনার কোনো লাভ নেই। আসলে ওই জায়গাটাতেই আপনারা আমার প্রতি অবিচার করেন। আপনারা আমাকে জনপ্রিয় লেখকের বাইরে চিন্তাই করতে চান না, আর জনপ্রিয় হওয়াটা তো অন্যায় নয়, তাই না? আরে ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? বসুন। কি অপু, কেমন আছেন? সিরাজ ভাই যে কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনি ভালো? হ্যাঁ ভালো। আপনাকে দেখি ভালো হয়ে গেলাম। কতদিন পরে দেখা, তাই না? হ্যাঁ, তা তো 4-5 বছর তো হবে। আপনি তো এখন বিখ্যাত মানুষ, বিশাল মানুষ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্য তো দেবেন? কেন নয়? আপনার জানতে চাওয়া এটা তো আমার জন্য পাওয়া। আপনি আমার লেখা পড়েন? সিরাজ ভাই সত্যি কথা বলতে কি, প্রথম দিকে আপনার 2-1টা লেখা পড়েছি। তবে হ্যাঁ, আমার মেয়ে, আমার স্ত্রী কিন্তু আপনার লেখার ভক্ত। তাহলে আমি আপনার কাছে বিশালও নই, বিখ্যাতও নই। আপনি যেটা বললেন সেটা মিথ্যা। আপনি শুধুমাত্র আমাকে আঘাত করার জন্য কথাটা বলেছেন। সিরাজ ভাই, যে কোনো মিথ্যের জন্য দরকার সত্যের কণা। সত্যের বিন্দু ছাড়া কোনো মিথ্যে সাজানো যায় না। আর এক্ষেত্রে সেই বিন্দুটা হলেন আপনি।
আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় লেখক। কি মনে করে আসছেন সিরাজ ভাই? আসলে মোমেন ভাইকে একটু দরকার। কোনো ফোন নাম্বার কি আছে? মোহন ভাই তো কোনো মোবাইল ফোন ব্যবহার করে না, আর বাসার ল্যান্ড ফোনটাও নষ্ট। এখন কোথায় থাকে বলতে পারেন? কি ব্যাপার বলুন তো? না তেমন কিছু না, আসলে একটা বিষয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। মানে আমার বিষয়টা ঠিক তাকে বোঝাতে পারিনি। এখন কি আবার বোঝাতে পারবেন? মোমেন ভাইকে বোঝানো আমার পক্ষে সম্ভব না, আর আমি তাকে বোঝাতেও চাই না। তবে মোমেন ভাইয়ের কাছে আমার অনেক ঋণ, তার কাছ থেকে আমি অনেক নিয়েছি। মুমিন ভাই তো আপনার প্রথম বই দুটো ছাপানোর ব্যবস্থা করে দিয়েছিল, তাই না? ঋণটা ওইখানে না, আমি আসলে তার কাছে ভাবতে শিখেছি। আসলে ভাবতে শেখাটাই মানব জীবনের সবচেয়ে বড় জ্ঞান। এই দিন বাসার ঠিকানা। এখান থেকে কাঁচিপাড়া গিয়ে মাইকলা মসজিদ যাবেন, সেখানে বাসাটা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তবে এখন গিয়ে লাভ নেই, রাত 10টার পরে নতুবা সকাল 10টার আগে গেলে চলবে। আচ্ছা আচ্ছা, এখনো নিয়মটা চালিয়ে যাচ্ছে না? একা মানুষ, বউ বাচ্চা কিছু নেই, অনেক তো একটু হবেই। ঘুম থেকে উঠে আবার লিখতে বসেছ? তো অনেক রাত এখন, চলো ঘুমাবে। তার একটু কাজ। এসো তাড়াতাড়ি, এসো, শরীর খারাপ হয়ে যাবে নাহলে। কি ব্যাপার রফিক? স্যার এই দেখা করতেছেন স্যার? আচ্ছা আচ্ছা, রফিক তোমার কাছে আমার কোনো ছবি আছে? জি স্যার আছে স্যার, একটা ছবি স্যার। আপনার লাগবে স্যার? না এমনি বললাম আর কি। স্যার একটা ক্যাশ চেক স্যার। কত? এই আপাতত স্যার। $2 লাখ? জি স্যার, আপাতত স্যার। এ পর্যন্ত কত হাজার কপি গেল রফিক? ভালোই সেল হচ্ছে স্যার। স্যার আপনার জন্মদিনে স্যার লাবণ্য প্রকাশনী একটা মেলা করবে স্যার। তাই নাকি? কি দরকার? আপনি কিন্তু স্যার মানা করতে পারবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। স্যার আপনার জন্মদিন উপলক্ষে স্যার কমপক্ষে 3টা বই স্যার আমাকে দিতে হবে স্যার। 3টা বই? সেটা কি করে সম্ভব? স্যার কোনো কথা নাই স্যার, আপনাকে দিতেই হবে স্যার। আমি 1 মাস আগে থেকে স্যার বিজ্ঞাপন দেওয়া শুরু করবো স্যার, প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। স্যার আপনি নতুন কি লিখছেন স্যার? একটা সিনেমার স্ক্রিপ্ট করছি। না মানে স্যার আমি ছাপাতে পারি এমন কি লিখছেন স্যার? কিছু না স্যার, এটা কি বললেন স্যার? এই লেখাটাই তো নিয়ে সবাই খুব ক্ষেপেছে। তা ক্ষেপুক স্যার, যত সমালোচনা হবে স্যার তত বই বিক্রি হবে। আর যারা খেপছে তারা খেপলে স্যার দেশের কিচ্ছু যায় আসে না স্যার। আমার চাষ কি যে বলেন স্যার, আপনি হলেন দেশের সেরা বুদ্ধিজীবী স্যার। এই কথা তোমাকে কে বললো? স্যার এইটা বলতে হবে না স্যার, আপনার বই 6 মাসে যা বিক্রি হয়, যারা খেপছে তাদের বই সারা জীবনে ওই পরিমাণ বিক্রি হয় না স্যার। বই বিক্রি করাটা তো বুদ্ধিজীবীর কাজ না, সস্তা বই বিক্রি হয় বেশি। আমার বই সবচেয়ে বেশি বিক্রি হয়, তাতে এটাই প্রমাণ করে যে আমি কোন স্তরের লেখক। স্যার আপনি বড় লেখক না হলে স্যার পুরস্কারের জন্য আপনার বই নমিনেটেড হয় স্যার। পুরস্কারটা বড়, এটা ঠিক আছে, কিন্তু তারা আমাকে জনপ্রিয় লেখক হিসেবে দেখছে। কিরে কাঁদছিস কেন? কি মন খারাপ? মায়ের জন্য মন খারাপ লাগছে? হ্যাঁ, নাকি ছোট ভাইয়ের জন্য? কাঁদিস না। আরে তুই গরিবের মেয়ে, যা ইচ্ছা হয় তাই করতে পারবি। এখানে থাক, আমি তোর মায়ের মতো। আরে এত মানুষ আছে এই বাড়িতে,
তুই এখানে ভালো খাবি, পড়বি, মাসে মাসে মায়ের কাছে টাকা পাঠাবি, তুইও ভালো থাকবি, তোর মাও ভালো থাকবে। আর তোর যা লাগবে আমাকে বলবি, ঠিক আছে? কাঁদিস না মা আমার। কঙ্কা, ওর জন্য কিছু খাবার দাও তো। খাবি? দেখো বিস্কিট আছে, বিস্কিট দাও। হ্যাঁ, খেয়ে পানি খা, খেয়ে কাজ কর। কি হলো, শরীর খারাপ লাগছে? না, এই জায়গাটা একটু দেখি তো। এই জায়গাটা মাসেল। আর লেখার দরকার নেই, চলো শুয়ে পড়বে। এই লেখাটা শেষ করে দেবে। তাড়াতাড়ি করো। কঙ্কা, এই কঙ্কা, অফিসে যাওয়ার সময় খুঁজে পাওয়া যায় না, কি যে করে সারাদিন। কঙ্কা, কি ব্যাপার, এতক্ষণ যাবো ডাকছি তোমাকে আমি। হ্যাঁ, আমার তাড়াতাড়ি যেতে হবে না, অফিসে যাবো এখন। ঠিক আছে? ওকে, যাই। হ্যাঁ সব ঠিক মতো নিছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইয়ে নিছো? হ্যাঁ, নিয়েছি। মানি ব্যাগ নিছো? হ্যাঁ। আয়, তুই এখানে কি করছিস? যা, যা, ঘর ঝাড় দিতে হবে না, যা ড্রয়িং রুমে যা, ড্রয়িং রুম ঝাড় দে। এই, তোকে আমি কতবার বলেছি না, তোর খালু যখন লেখালেখি করবে, কাজ করবে, ওই ঘরে ঢুকবি না। আমি না বলা পর্যন্ত তোর খালু ঘরে ঢুকবি না। তুই জানিস কত বড় মানুষ? হ্যাঁ, আমি সাবধান করে দিচ্ছি, আর কখনো ঢুকবি না, কিন্তু কাজের অনেক ডিস্টার্ব হয়। তুমি যে আমার হবে, বর্তমানে চাহিয়ে আছে, অন্তপানে চাইয়াছি, দেখা হবে যে কবে। তারপরে কেমন আছে ভাই? বাহ, বেশ চমৎকার, বেশ চমৎকার স্যার, এটা কমপ্লিট করে ফেলেন। ঠিক আছে না? জি, বেশ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনি একটু এটা দাদা আসবো? এসো। দাদা, হ্যাঁ, এই যে মোমো আমাদের দোতলায় থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে চিনি তো, তোর বাবাকেও চিনি। তাই আপনার কিশোর সাহিত্যটা আছে না, কৃষ্ণচূড়া লালে লাল, ওটা পড়ে খুব মন খারাপ। কেন কেন? ওই যে ও কথা কও পাখি উড়তে উড়তে ডিম পেড়ে দেয়, ওটা পড়ে ওর সাংঘাতিক মন খারাপ। আচ্ছা আচ্ছা, তো মন খারাপ হলো কেন? তাহলে ওর বাচ্চাটা তো আর হলো না। ও, তুমি আসলে বুঝতে ভুল করেছো। ওটা তো এই গল্পে একটা পাখি এটা করেছিল, সে তো সবসময় এরকম করে না। বুঝলাম না। শোনো, পাখিরা বাসা বানাতে শেখে জন্মগতভাবে, কিন্তু সব পাখি কিন্তু বাসা বানাতে জানে না। যেমন কোকিল, বউ কথা কও, এগুলো এরা অন্যের বাসায় ডিম পাড়ে। আবার অনেক পাখি আছে যারা অলসতার কারণে বাসা বানায় না, অন্য কোনো পাখির বাসা খালি পেলে সেখানে ডিম পাড়ে। আর যদি কারো বাসা না পায় তাহলে ডালে বসেই ডিম ছেড়ে দেয়, কারণ তৈরি হওয়া ডিম বেশিক্ষণ পেটে রাখা যায় না। বুঝতে পেরেছ? ইস, ওরা কেন বাসা বানাতে শিখলো না? বলো তো, পাখিদের জন্ম কত বছর আগে? জানি না। শোনো, পাখিদের জন্ম মানুষের জন্মের চেয়ে অনেক অনেক আগে। মানুষের জন্ম 20 লক্ষ বছর আগে, কোয়াটারনারি আমলে। আর পাখিদের জন্ম 13 থেকে 15 কোটি বছর আগে, জুরাসিক আমলে। পাখিরা মানুষের চেয়েও এত আগে? হ্যাঁ, তুমি ওই কবিতাটা পড়েছ?
আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি জাগি। বুঝেছ? শুনেছি। পাখিরা সবার আগে ঘুম থেকে ওঠে। হ্যাঁ। বলো তো কোন পাখি সবার আগে ঘুম থেকে ওঠে? জানি না, চড়াই? দইকুলি পাখি। দইকুলি পাখি? দইকুলি পাখি চেনো? না। দইকুলি পাখির কিন্তু আর একটা নাম আছে, শুনবে? কি? দোয়েল পাখি। দোয়েল পাখি? দোয়েল পাখি চিনি তো, আমাদের জাতীয় পাখি। এটা সবার আগে ঘুম থেকে ওঠে? এই দোয়েল পাখি সবার আগে ঘুম থেকে ওঠে। তোমার মন ভালো হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, তোমার হাতের এটা তো খুব সুন্দর। কোত্থেকে কিনেছ? গাউসিয়া থেকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু কাজ করি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা দাদা, আমরা আসি তাহলে। হ্যাঁ। এত সকালে কোথায় যাচ্ছ? ওই সকাল 10টার মধ্যে একটু মিরপুর কাজীপাড়া পৌঁছতে হবে। মিরপুর কেন? মোমেন ভাই বোধহয় আমার কথা একটু মাইন্ড করেছে। তো ফোন করো। মোমেন ভাই তো ফোন ব্যবহার করে না। বলো কি? এটা মোমেন ভাইয়ের পক্ষেই সম্ভব। দাঁড়াও। ঠিক আছে, আসি, হ্যাঁ? আচ্ছা, এই বাসায় মোমেন ভাই থাকেন না? জি, এটা মোমিন সাহেবের বাসা। বাসায় কেউ নাই? না, ওনাকে তো কয়েকদিন যাবত দেখছি না। আচ্ছা। বাসায় কি আর কেউ থাকেন? না, উনি তো একাই থাকেন। আচ্ছা ঠিক আছে। আপনি সিরাজ আহমেদ না? আসসালামু আলাইকুম। কবিতা মানে যে শুধু ভাব, এইটা কেন মনে করো? আগে লেখাপড়া করো ভালো করে, জানো, তারপর কবিতা লেখো। এই ভাব ছাড়া কবিতার কোনো মূল্য আছে? জিনিসটাকে তো ভালো। সালাম আলাইকুম সিরাজ ভাই, কেমন আছেন? এই তো ভালো তো। হ্যাঁ, কি সৌভাগ্য আমার। চলেন আমরা সালাম ভাইয়ের রুমে গিয়ে বসি। না, তোমার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যাই। বলেন কি, আড্ডা দেবেন? দারুণ বলছেন। তাহলে একটু চা দিতে বলি না? না, ঠিক আছে, লাগবে, অস্থির হবে না। ও সিরাজ ভাই, পরিচয় করি। এ হচ্ছে তমাল, আমার আন্ডারে কাজ করে। আর সিরাজ ভাইকে তো চেনই। হ্যাঁ। আসলে কদিন ধরে মনটা একটু খারাপ। কেন সিরাজ ভাই? তুমি তো জানোই আমার প্রথম লেখাটা কেউ ছাপাতে চায়নি। মোমেন ভাই অনেক কষ্ট করে সাথী প্রকাশনীকে দিয়ে আমার প্রথম বইটা ছাপিয়েছিল। তার চেয়ে বড় কথা, মোমেন ভাই অনেক বড় মাপের মানুষ, শুধু আবেগটা একটু বেশি। তার জন্য আমারও অনেক কষ্ট হয়। এত বড় একজন চিন্তাশীল মানুষ, অথচ তার জন্য আমরা কিছুই করতে পারলাম না। সকালে ওনাকে বাসায় পাবো বলে গিয়েছিলাম, কিন্তু পেলাম না। মোমেন ভাইকে কি আপনার দরকার? আমাকে আজকে ফোন করেছিল। কালকে 5টার দিকেই তো আসবে বলল। তবে সিরাজ ভাই, একটা কথা কি জানেন? এই যে মোমেন ভাইরা, এরা কিন্তু তাদের জায়গাতেও মৌলবাদী। বামপন্থীরা আবার মৌলবাদী হয় কিভাবে? তুমি কথার মধ্যে কথা বলো কেন না বুঝে? মৌলবাদ মানে মৌলবীবাদ না, এটা হচ্ছে মূল আশ্রিতবাদ, বুঝলে? তার মানে বিশুদ্ধবাদ? বিশুদ্ধতাবাদ আর মৌলবাদ কিন্তু এক জিনিস নয়। আর মোমেন ভাই মৌলবাদীও নন, বিশুদ্ধতাবাদীও নন। মোমেন ভাই সত্যিকারের একজন আধুনিক মানুষ, তবে একটু আবেগী মানুষ। এটাই সমস্যা। তাত্ত্বিকদের নেতৃত্বে যাওয়া ঠিক না। আসলে রাজু, মোমেন ভাই একজন ফ্রাস্ট্রেটেড মানুষ। আচ্ছা ঠিক আছে, এই আলাপ বাদ দাও। তারপর তোমার সাহিত্য চর্চা কেমন চলছে বলো? সিরাজ ভাই, আপনার সাক্ষাৎকার কি দেখেছেন? হ্যাঁ দেখেছি।
চলেন আমরা একটু সালাম বাড়ির রুমে গিয়ে বসি, খুব খুশি হবে। কিরে, কতদিন বলেছি না কাজটা লাগিয়ে দিবি? সংসারে কোনো কাজে তো লাগিস না, সারাদিন শুধু কানের মধ্যে ফোনটা নিয়ে কথা বলে, খালি হাসে। এই সবার তো খাওয়া হয়ে গেছে, তুমি কি টেবিলে খাবে না এখানে আনবো? খেতে ইচ্ছে করছে না, পরে খেয়ে। এখানে আনি, এখানে খাও। আমি খাইয়ে দেবো নাকি চামচ এনেছে নিজে খাবে? দাঁড়াও মাখিয়ে দিই। দেখি, হ্যাঁ করো। বাঁধন খোলা আর বাঁধন ছিঁড়ে ফেলা, এ দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু অনেক। পৃথিবীটা কে সৃষ্টি করলো আর পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, এ দুটো কিন্তু এক প্রশ্ন নয়। প্রথমটার মধ্যে একটা উত্তর খোঁজার প্রক্রিয়া আছে, মানে কে মানে কেউ একজন, তাকে সন্ধান করো। আর দ্বিতীয়টিতে তা নেই, সেখানে ব্যাপক অনুসন্ধান করার একটা ব্যাপার আছে। সমাজে অনেক পাগল অবতার হিসেবে পূজিত হচ্ছে, আর অনেক গণবিরোধী মানুষ নেতৃত্বের আসনে বসে আছে। সিরাজ, আরে তোমার সঙ্গে আবার দেখা হলো। সেদিন আপনার বাসায় গিয়েছিলাম, আপনাকে পেলাম না। তাই নাকি? কেন গিয়েছিলে? না, এমনি আপনাকে দেখতে ইচ্ছে করছিল। ওহ, শুনে খুব খুশি হলাম। আমি কি আপনাদের আলোচনায় কোনো ব্যাঘাত ঘটালাম? আরে না না, আমরা এমনি সময় কাটাচ্ছিলাম। আর মোমেন ভাই একটা অনুবাদের বই বের করছে, ওইটা নিয়ে আলোচনা করছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা বসেন। আসমা, তুই ভালো আছিস? খালাম্মা কি আছে বাসায়? আছে। আপনি কি বাড়ির থানাইছেন? হ্যাঁ, ওই মসজিদের বাপের ঢাকা মেডিকেলে ভর্তি করানো। এই তোর মা কিছু টাকা চাইছে। মায় ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। যা, খালাম্মার ডেকে দে। কি ব্যাপার বন্ধু ভাই? আসসালামু আলাইকুম। বসুন বসুন বসুন। কি ব্যাপার? ভাবি, ওই রোগী নিয়ে আসলাম মেডিকেলে, তো ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করে যাই। ভালো করেছেন, তাহলে থাকেন, খাওয়া দাওয়া করে তারপর যাবেন। আচ্ছা। মোহন ভাই, আপনি এই জায়গাটায় এসে ভাববাদী হয়ে উঠলেন। মন ভাই, আমি তাহলে আজকে উঠি। যাবে? আচ্ছা আসলে ঠিক আছে। সিরাজ ভাই কয়েকদিন ধরে আপনাকে অনেক খোঁজাখুঁজি করছিল। তাই নাকি? ওর ধারণা আমি ওর উপর রাগ করেছি, ওই একটু সরি বলা আর কি। তো কিছু তো বললো না? ওর উপস্থিতি অনেক কিছু বলার চেয়ে অনেক বেশি কিছু। আসলে সিরাজ এই জনপ্রিয়তার আড়ালে একটা ফ্রাস্ট্রেটেড মানুষ। ফ্রাস্ট্রেটেড না? খালু কি করতেছেন? খালু, খালু ছাইরা দেন। চুপ।
আপনার স্বামী তো একজন বড় লেখক, ওনার সম্পর্কে আপনার মূল্যায়নটা একটু শুনতে চাই। উনার মূল্যায়ন করার ক্ষমতা তো আমার নেই, তবে আমি অনুভব করি উনি অনেক বড় মাপের মানুষ। আমি ওনাকে খুব সম্মান করি, সবাই ওনাকে সম্মান করে। আমি চাই উনি ওনাকে নিজেও যেন সম্মান করতে পারেন। আল্লাহর কাছে আমি সবসময় প্রার্থনা করি আল্লাহ যেন ওনার আগে আমাকে তুলে নেন, আমি যেন এও হয়ে জীবনটা কাটাতে পারি।